ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক্যাল জেনারেশন সিস্টেমের টোটাল 15খানা কোয়েশ্চেন এখানে ডিসকাস করব, যেগুলো তোদের কালকে সেমের এক্সামের জন্য আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট, সেই কোয়েশ্চেনগুলো এখানে ডিসকাস করেছি। ভালো করে শুনে নিবি যে কোনটার কি পার্ট, তার সাথে কিছু কম বেশি রয়েছে এখানে, সবকটা আমি এখানে ডিসকাস করে দিচ্ছি তোদেরকে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ট্যারিফ, অবজেক্টিভ অফ ট্যারিফ, ডিফারেন্ট টাইপস অফ ট্যারিফ। এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। ট্যারিফটা কালকেই আমি ক্লাসে বলেছিলাম, দ্য রেট অ্যাট হুইচ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ সাপ্লাইড টু এ কনজিউমার ইজ নোন অ্যাজ ট্যারিফ। যে রেটে ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করা হয় সেটাকে বলা হয় ট্যারিফ। তোরা যদি হোয়াট ইজ ট্যারিফ 1 নম্বরের কোয়েশ্চেন আসে, তাহলে তোরা এইটুকুই যদি তুই করিস তাহলে এইখানেই এনাফ, এর থেকে আর কিছু দরকার পড়বে না। বুঝতে পারছিস? এরপর যদি 2 নম্বর বা 3 নম্বরের থাকে ট্যারিফ সম্পর্কে, তখন তোরা এইটুকুর বাইরে, এই যেইটুকু আছে এইটুকুর বাইরে আর এই অবজেক্টিভ অফ ট্যারিফটা লিখে দিবি, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অবজেক্টিভ অফ ট্যারিফ খুব কিন্তু ইম্পর্টেন্ট। অবজেক্টিভ অফ ট্যারিফ মানে কি কারণে ট্যারিফটা করা হয়? রিকভারি অফ কস্ট প্রডিউসিং ইলেকট্রিক্যাল এনার্জি এট পাওয়ার স্টেশন, recovery of cost of capital investment in transmission and distribution system, recovery of cost of operation and maintenance of supply electrical energy। ঠিক আছে, প্রথম পার্টটা মানে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করতে যেটা খরচা সেইটা তুলতে হবে। ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের ইকুইপমেন্ট ইনভেস্টমেন্ট যেটা রয়েছে, ইকুইপমেন্ট বলো, তার পোস্ট বলো, ইনসুলেটর বলো, কন্ডাক্টর বলো, এগুলোর জন্য যে খরচাটা রয়েছে সেটা হচ্ছে capital investment, cost of capital investment in transmission and distribution system। তারপরেরটা হচ্ছে রিকভারি অফ কস্ট অফ অপারেশন এন্ড মেইনটেনেন্স, মেইনটেনেন্সের খরচা আর অপারেশনের খরচা তোলার যেটা রয়েছে সেই পার্টটা, সেটা তোলার জন্য আমাকে ট্যারিফটা বানাতে হয়। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে সুটেবল প্রফিট আমি যেন এখান থেকে পাই। ডিফারেন্ট টাইপস অফ ট্যারিফ কি কি রয়েছে? ফার্স্ট টাইপ অফ ট্যারিফ হচ্ছে সিম্পল ট্যারিফ, যেখানে বারবার বলেছি সিম্পল ট্যারিফ মানে একটা ফিক্সড রেট, যে কোনো রকমের কনজিউমারের জন্য একটাই রেট, একটা ফিক্সড রেটে এখানে বিক্রি করা হয়, আর কোনো আলাদা রেটে করা হয় না। সে কনজিউমার তোমার ডোমেস্টিক কনজিউমার হোক, কমার্শিয়াল কনজিউমার হোক, ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার হোক, সবার জন্য একই রেটে ইলেকট্রিসিটি কিনতে হবে, সবাই একই রেটে ইলেকট্রিসিটি কিনবে। যেখানে ফ্ল্যাট রেট ট্যারিফ কিন্তু ক্যাটেগরি ওয়াইজ ভাগ করা হয়। দেখো, ক্যাটেগরি 1 এর জন্য একরকম রেট, ক্যাটেগরি 2 এর জন্য একরকম রেট, ক্যাটেগরি 3 এর জন্য একরকম রেট। আমি যদি ভালো করে বোঝাই, যারা ডোমেস্টিক পারপাসে তারা 7 টাকা রেটে ইলেকট্রিসিটি কিনি, যারা কমার্শিয়াল তারা 10 টাকা রেটে কিনি, যারা ইন্ডাস্ট্রিয়াল তারা 12 টাকা রেটে কিনি। তাহলে এখানে ক্যাটেগরি 1 সবচেয়ে কম, তাহলে এটা হচ্ছে ডোমেস্টিক, এখানে কেনা হয় 7 টাকা রেটে। ক্যাটেগরি 2 এখানে কেনা হয় 10 টাকা রেটে। ক্যাটেগরি 3 এখানে কেনা হয় 12 টাকা রেটে। ফ্ল্যাট রেট ট্যারিফ হচ্ছে এইটা। নেক্সট হচ্ছে ব্লক রেট ট্যারিফ। ব্লক রেট ট্যারিফের প্রথম পয়েন্টেই বলা হয় আমাদের এখানে উল্টো, যে আমি যত বেশি ইলেকট্রিসিটি কিনবো তত আমার খরচা কি হবে? কমবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্লক রেট ট্যারিফ। ব্লক রেট ট্যারিফে when a given block of energy is charged at specified rate and the succeeding block of energy are charged in progressively reduced rate। যত আমি বেশি বেশি ইলেকট্রিসিটি কিনবো তত আমার খরচা কমবে। তার কিন্তু ব্লকে রয়েছে মানে খুব সোজা হিসাবে যদি আমি তোমাকে বোঝাতে যাই, ধরো কোনো একটা লোক সে 350 তোমার 350 ইউনিট এনার্জি কনজাম্পশন করেছে। এই 350 ইউনিট এনার্জি কনজাম্পশন করেছে, এটার কিন্তু হিসাবটা হবে 3.5, যদি ফ্ল্যাট রেটে হয়, ধরো ফ্ল্যাট রেটে আছে, তাহলে তাহলে কি এমন হবে? তাহলে ফ্ল্যাট রেটে যদি হয় তাহলে এটা খুব সোজাভাবে হবে, যদি ফ্ল্যাট রেট এই তোমার সিম্পল ট্যারিফে হয় তাহলে 350 ইন্টু ধরো 10 টাকা রেট, 3,500 টাকা বিল দিয়ে দিল, ঝামেলা মিটে গেল, আর কিছু নেই এখানে। এরপর হচ্ছে ব্লক রেট ট্যারিফ। ব্লক রেট ট্যারিফে কি হচ্ছে, একে ধরা হবে এটা কি টাইপ লোড। এটা যদি ডোমেস্টিক লোড হয় তাহলে 350 ইন্টু 7, এটা যদি কমার্শিয়াল লোড হয় 350 ইন্টু 10, এই রেটে দাম হবে। ইন্ডাস্ট্রিয়াল হলে 350 ইন্টু 10 এই 12, এই রেটে বিক্রি হবে। এই 350 ইউনিটটা
কমার্শিয়াল, ডোমেস্টিক না ইন্ডাস্ট্রিয়াল দেখতে হবে। ব্লক রেট ট্যারিফ কি? বিভিন্ন ব্লকের জন্য আলাদা আলাদা রেট। বিভিন্ন ব্লকের জন্য আলাদা আলাদা রেট মানে হচ্ছে ধরো ব্লক ওয়ান মানে হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত একটা রেট, 200 পর্যন্ত একটা রেট, আর 400, এটার পরে 400 পর্যন্ত আর একটা রেট। এবার 100 পর্যন্ত রেট হচ্ছে 10 টাকা, তারপরের 350, তারপরের 100 রেট হচ্ছে 8 টাকা, 8 টাকাতে 200 হলো, আর বাকি কত রাখছে? 150। বাকি 150-র জন্য রেট হচ্ছে 5 টাকা। তাহলে টোটাল তাকে এইটা পে করতে হচ্ছে। বোঝা গেছে? তাহলে প্রথম 100 ইউনিটের জন্য রেট হচ্ছে 10 টাকা করে। যত যত ইউনিট বাড়বে তত খরচা কি হবে? কমবে। এটা কিন্তু বাইরে এই জিনিসটা হয়, কিন্তু আমাদের দেশে কি হয়? আমাদের দেশে জিনিসটা একটু উল্টো হয়। আমাদের দেশে যত ইউনিট বাড়ে তত দাম বাড়ে, কেননা আমরা এটাকে সাবসিডিতে বিক্রি করি। নেক্সট হচ্ছে টু পার্ট ট্যারিফ। টু পার্ট ট্যারিফের দুটো পার্ট হয়। একটা পার্ট হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ডের উপর বেস করে হয়, একটা হচ্ছে কিলোওয়াট, কত ইউনিট কনজাম্পশন করছে তার উপর বেস করে হয়। ফার্স্টেরটা যদি হয়, ফার্স্টের বিটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ডের উপর বেস করে হয়, আর সিটা হচ্ছে এনার্জি কনজাম্পশনের উপর বেস করে হয়। ধরো পার ইউনিটের দাম হচ্ছে 7 টাকা করে, তাহলে 100 ইউনিট কনজাম্পশন, 80 ইউনিট কনজাম্পশন হয়েছে, তাহলে 80 × 7 এই টাকাটা দিতে হচ্ছে। প্লাস এ বলেছিল এর ম্যাক্সিমাম ডিমান্ড হতে পারে 100, 100-র জন্য 1 টাকা করে, তাহলে 100 × 1 প্লাস 80 × 7। এই 100 × 1 এটা কিন্তু ম্যাক্সিমাম ডিমান্ড। ম্যাক্সিমাম ডিমান্ডের ইউনিট কি হয়? ম্যাক্সিমাম ডিমান্ডের ইউনিট হয় কিলোওয়াট। ক্লিয়ার? আর এনার্জি কনজাম্পশনের ইউনিট কি হয়? কিলোওয়াট আওয়ার। এই ম্যাক্সিমাম ডিমান্ড যেটা এই পার্টটা, এটাকে বলা হয় সেমি ফিক্সড চার্জ, আর এইটাকে বলা হয় ভেরিয়েবল চার্জ। সেমি ফিক্সড চার্জ কি? এর পুরোটা ফিক্সড না, আবার পুরোটা ভেরিয়েবল না। ম্যাক্সিমাম ডিমান্ড, ধরো কেউ 200 বলে 80 কনজাম্পশন করছে, তাহলে তার কত খরচা হবে? 200 × 1 প্লাস 80 × 7। আর কেউ 100 বলে 80 কনজাম্পশন করছে, তাহলে তার খরচা হচ্ছে এইটা। এই দুটো খরচার তফাৎ। বোঝা গেছে? থ্রি পার্ট ট্যারিফে এর সাথে একটা এক্সট্রা অ্যাড হয়, সেটা হচ্ছে মিটার রেট। এটাকে বলা হয় ফিক্সড চার্জ। তার মানে থ্রি পার্ট ট্যারিফ মানে হচ্ছে ফিক্সড চার্জ প্লাস সেমি ফিক্সড চার্জ প্লাস ভ্যারিয়েবল চার্জ। ক্লিয়ার? পরিষ্কার? হ্যাঁ দাদা, হ্যাঁ। এবার হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ। ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ হচ্ছে, সেখানে একটা ম্যাক্সিমাম ডিমান্ড টু পার্ট ট্যারিফের মতোই ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ, শুধু এখানে ম্যাক্সিমাম ডিমান্ড মেজার করার জন্য একটা ম্যাক্সিমাম ডিমান্ড মিটার নেওয়া হয় আলাদা করে, এটাকে ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ বলে। নেক্সট হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ। 3 ধরনের পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ হয়। একটা কেভিএ ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ, যেখানে টু পার্ট ট্যারিফের ম্যাক্সিমাম ডিমান্ডটা কেভিএতে নেওয়া হয়, কিলোওয়াটে নেওয়া হয় না, কেননা কেভিএ পাওয়ার ফ্যাক্টর যত কমবে তার তত কেভিএ বাড়বে। স্লাইডিং স্কেল ট্যারিফ 0.8 ল্যাগিং কে স্ট্যান্ডার্ড ধরা হয়। যদি এর থেকে পাওয়ার ফ্যাক্টর বেশি হয়, 0.9 হলো, তাহলে একটা সাবসিডি পাবে বা ডিসকাউন্ট পাবে। যদি এর থেকে কম হয়, তাহলে একে একটা এক্সট্রা পেনাল্টি পে করতে হবে। বোঝা গেছে? হ্যাঁ দাদা। নেক্সট হচ্ছে কিলোওয়াট আর কেভিএআর ট্যারিফ। কিলোওয়াট আর কেভিএআর ট্যারিফের মধ্যে হচ্ছে কিলোওয়াট হচ্ছে তোমার অ্যাক্টিভ পাওয়ার, কেভিএআর হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। ঠিক আছে? এইটা হচ্ছে মাথায় রাখবে যে অ্যাক্টিভ পাওয়ারের জন্য একটা আলাদা পে করতে হয়, VI cos phi, আর রিঅ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা হচ্ছে VI sin phi। তাহলে VI cos phi এর জন্য যে টাকাটা পে করতে হবে, যদি cos phi কম হয় তাহলে জানবি sin phi তার বেশি হয়। তার মানে যে VI cos phi এর জন্য কম টাকা দেবে, যদি পাওয়ার ফ্যাক্টর কম হয়,
কস ফাই তো পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর যদি কম হয় তাহলে ভিআই কস ফাই এর জন্য সে কম টাকা দেবে, কিন্তু উল্টো দিকে ভিআই সাইন ফাই এর জন্য সে বেশি টাকা দেবে, তাহলে জিনিসটা ইকুয়াল হয়ে গেল। আবার যদি কস ফাই বেশি হয় তাহলে ভিআই কস ফাই এর জন্য সে বেশি টাকা দেবে, আর ভিআই সাইন ফাই এর জন্য সে কি করবে, কম টাকা দেবে, তাহলেও জিনিসটা ইকুয়াল হয়ে গেল। ক্লিয়ার? যদি ভিআই কস ফাই হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, ভিআই সাইন ফাই হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, কস ফাই যদি কম হয় তাহলে ভিআই কস ফাই কম হবে, তাহলে অ্যাক্টিভ পাওয়ার কম হলে তার জন্য সে কম টাকা দেবে, আর অ্যাক্টিভ পাওয়ার কম হলে কস ফাই যদি কম হয় তাহলে উল্টো দিকে সাইন ফাই কিন্তু বেশি হবে, তখন ভিআই সাইন ফাই এর জন্য সে কি করবে, বেশি টাকা দেবে। বোঝা গেছে? হ্যাঁ দাদা। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কিলোওয়াট কেভিআর ট্যারিফ ক্লিয়ার হয়েছে? কারোর কোনো ডাউট আছে? না স্যার। না দাদা। এরপর হচ্ছে লেআউট ডায়াগ্রাম। লেআউট ডায়াগ্রাম কি? এইটা হচ্ছে লেআউট ডায়াগ্রাম, দেখতে পাচ্ছ? এইখানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের লেআউট ডায়াগ্রামটা আমার মনে হয়েছে তার সমস্ত পার্টস নিয়ে এটা এক্সামে আসতে পারে, তাই আমি এটা পড়িয়ে রেখেছি। 2 নম্বর কোয়েশ্চেনে রিজার্ভার হচ্ছে যেখানে জলটা জমে সেটাকে রিজার্ভার বলে, যেটা দিয়ে জল আটকায় সেটাকে ড্যাম্প বলে, যে পাইপের মধ্যে দিয়ে জলটা যায় ক্লোজ পাইপের মধ্যে সেটাকে পেন স্টক বলে। পেন স্টকের উপরে একটা সার্চ ট্যাঙ্ক থাকে, ধরো এইটা পেন স্টক, এটা হচ্ছে সার্চ ট্যাঙ্ক। যখন পেন স্টক দিয়ে জল যাচ্ছে তখন পেন স্টকের এদিকে একটা ভাল্ব লাগানো আছে, এদিকে একটা ভাল্ব লাগানো আছে। এবার ধরো এদিকের ভাল্বটা বেশি খোলা আছে, এদিকের ভাল্বটা কম খোলা আছে, তাহলে জল যে কি হবে, বেশি ঢুকছে কিন্তু বেরোতে পারছে না, তখন জলটা কি হবে, সার্চ ট্যাঙ্কে জমে গেল। দরকার অনুযায়ী আমি ভাল্ব খুলি। এবার উল্টো কথাটা ভাবো, এদিকটা যদি কম খোলা থাকে আর এদিকটা যদি বেশি খোলা থাকে তখন কি হবে, সার্চ ট্যাঙ্কে যে জমা জলটা সেটা কি হবে, পাস করে যাবে। আমি যদি জেনারেটরটাকে জোরে ঘোরাতে চাই তাহলে এদিকের এখান দিয়ে আমি কি করব, এটাকে বেশি খুলবো, জেনারেটরটাকে কম জোরে ঘোরাতে চাইলে এখান থেকে কম খুলবো। বোঝা গেছে? পাওয়ার হাউসের মধ্যে জেনারেটর থাকে, টারবাইন থাকে, লাস্টে যেখান দিয়ে বেরোচ্ছে সেই জায়গাটা এটাকে টেল রেস বলে, যেখান দিয়ে লাস্টে বেরোচ্ছে সেটাকে টেল রেস বলে। আর কি আছে, ড্রাফট টিউব। ড্রাফট টিউব কাকে বলে? ড্রাফট টিউব ছোট ছোট করে বলে দিচ্ছি, ড্রাফট টিউবের দেখতে এরকম এরকম হয়, যাতে জলটা যখন জোরে আসছে সেটা যেই উপরের দিকে উঠবে এর ফোর্স কি হবে, কমে যাবে, সেই জন্য ড্রাফট টিউবটা এরকম দেখতে হয়। ক্লিয়ার? হ্যাঁ দাদা। হ্যাঁ, আচ্ছা। আর কি হয়, আর এখানে থাকে হচ্ছে স্পিলওয়ে। স্পিলওয়ে হচ্ছে যখন প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর এক্সট্রা ফ্লাড হচ্ছে, তখন এক্সট্রা যে জলটা রিজার্ভারের থেকে যখন উপচে পড়ছে, রিজার্ভার ভর্তি হয়ে গেছে, তখন উপচে পড়ে ওটা কোথায় জমা হয়, স্পিলওয়েতে গিয়ে জমা হয়। ভালভ বলেছি। ট্র্যাশ র্যাক কি? ট্র্যাশ র্যাক হচ্ছে আমাদের পেন স্টক, মানে যে পাইপটার মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে কি হয়, তার আগে কি হয়, ড্যামের ওখানে কি হয়, একটা জাল জাল মতো করা হয়, একটা জালি দেয়া থাকে, যাতে কি হবে, কোনো নুড়ি পাথর শীতকালের দেশে বরফ ওগুলো আটকে যাবে, ওগুলো যাতে পাস না করতে পারে, ওগুলো আটকে যাবে, এটাকে বলা হয় ট্র্যাশ র্যাক। ক্লিয়ার?
এবার এই কটা পয়েন্ট, সব কটা পয়েন্ট যদি না লিখতে পারো, আমি যে ছোট ছোট করে বললাম কাজগুলো, এটা একটু মাথায় ঢুকলো, জিনিসটা বোঝা গেল? আমি ছোট ছোট করে বললাম, এটা মাথায় ঢুকেছে? হ্যাঁ দাদা। ঠিক আছে, এইগুলো মাথায় রাখবে। কতগুলো পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট বলে রাখি, ক্যাচমেন্ট এরিয়া। ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে যে জায়গা থেকে জলটা এসে পড়ে সেটাকে বলা হয় ক্যাচমেন্ট এরিয়া। ধরো একটা জায়গাতে একটা রিজার্ভারে, এইখানে ধরো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, এই দিক থেকে জল আসছে, এই দিক থেকে জল আসছে, এই মানে নদীগুলো যেদিক থেকে এসছে, এই যে জলগুলো আসছে এটাকে বলা হয় ক্যাচমেন্ট এরিয়া। বোঝা গেছে? পরিষ্কার? হ্যাঁ দাদা। হ্যাঁ, এরপরে আসছি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কি থাকে? নিউক্লিয়ার রিঅ্যাক্টর থাকে। নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে হট মেটাল হিটটাকে নিয়ে যায়, এটাকে বলা হয় কুল্যান্ট। নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কাজ হচ্ছে হিট তৈরি করা, সেই হিটটাকে বয়ে নিয়ে যায় কে? কুল্যান্ট। কুল্যান্ট গিয়ে এখানে হিট এক্সচেঞ্জারে ঢোকে, এদিকে জল ঢোকে, জল আর এই এখান দিয়ে জল ঢুকছে, জল আর কুল্যান্টের হট মেটাল কিন্তু ম্যাচ একসাথে জুড়বে না, কিন্তু জাস্ট হিটটা ট্রান্সফার হবে। হট মেটাল থেকে হিটটা জলে যাবে, জল স্টিমে কনভার্ট হয়ে এদিকে যাবে, আর হট মেটালটা ঠান্ডা হয়ে কোল্ড মেটাল হয়ে আবার নিউক্লিয়ার রিঅ্যাক্টরে চলে যাবে। বোঝা গেছে? স্টিম টারবাইনকে ধাক্কা মারবে, টারবাইনের সাথে জেনারেটর লাগানো থাকবে, জেনারেটর ঘুরবে, ইলেকট্রিসিটি তৈরি হবে। যে এক্সস্ট স্টিমটা হবে সেই স্টিমটাকে ঠান্ডা করতে হবে। যে স্টিমটা ধর এক্সস্ট স্টিমটা বেরোচ্ছে, সেই স্টিমটাকে কি করতে হবে? ঠান্ডা করতে হবে তো নাকি? যে স্টিমটা বেরোচ্ছে সেই স্টিমটাকে ঠান্ডা করার জন্য কে থাকবে? সেই স্টিমটাকে ঠান্ডা করার জন্য কন্ডেন্সার থাকবে। এক মিনিট হোল্ড করো। কন্ডেন্সারের কাজ কি? কন্ডেন্সার এই স্টিমের হিটটাকে নেয়, বাইরে থেকে একটা ঠান্ডা জল তুলে কন্ডেন্সারে পাঠাই, এই স্টিমের হিটটাকে কন্ডেন্সার নিয়ে জলটা গরম হয়, দুটো জলের মধ্যে কিন্তু মিক্সচার হয় না, স্টিম আর ওয়াটারের মধ্যে কিন্তু মিক্সড হয় না। কন্ডেন্সার কি হয়? সেই গরম জলটাকে নিয়ে কুলিং টাওয়ারে তোলে, কুলিং টাওয়ারে জল কি হয়? ঠান্ডা হয়ে যায়, উপর থেকে তোলে, সেখান থেকে জলটাকে ফেলে জলটাকে ঠান্ডা করা হয়, দিয়ে আবার সেটাকে রোটেট করানো হয়। আর কাছাকাছি নদী থাকলে কুলিং টাওয়ার দরকার হয় না, গরম জলটাকে নদীতে ফেলা হয়, আবার নতুন করে ঠান্ডা জল নদী থেকে তোলা হয়। স্টিমটা কি হচ্ছে? স্টিমটা কন্ডেন্সারে গিয়ে ও হিটটা ছেড়ে দিচ্ছে, জলে কনভার্ট হচ্ছে, এই জলটাকে আবার আগের মতো হিট এক্সচেঞ্জারে পাঠানো হচ্ছে। এটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের লেআউট ডায়াগ্রাম। বোঝা গেছে? বলছি দাদা, লেআউটে যে পাম্প গুলো রয়েছে, যদি একটা আধটা যদি বাঁকতে ভুল হয়ে যায় তাহলে কি সেটা নাম্বার কেটে দেবে? না না না, চেষ্টা করবে দেওয়া। দেখো, মনে রাখবে দুটো, একটা হচ্ছে কন্ডেন্সার থেকে যে জল, কন্ডেন্সারের মধ্যে যে জলটাকে ঘোরাচ্ছে সেটাকে সার্কুলেটিং ওয়াটার পাম্প বলে। কন্ডেন্সার থেকে স্টিমটা যেটা বেরোচ্ছে সেটাকে, জলটাকে পাঠানো হচ্ছে তো, ওটাকে ফিড ওয়াটার পাম্প বলে। এই তো দুটো পাম্প, আর এই পাম্পটার কাজ হচ্ছে এইখানে দেওয়া। দুটো ওয়াটার পাম্প, একটা হচ্ছে ফিড ওয়াটার পাম্প, একটা হচ্ছে সার্কুলেটিং ওয়াটার পাম্প। ওকে? হ্যাঁ, ঠিক আছে। নেক্সট হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কাজ কি। নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে প্রথম কাজ হচ্ছে রিঅ্যাক্টরটা, কোরটা। কোরের মধ্যে কি থাকে? এই যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ইউরেনিয়াম যেটা, সেটা কোথায় থাকে? সেটা কোরে থাকে, এনরিচড ইউরেনিয়াম কোরের মধ্যে থাকে। ফুয়েল রড কি? ফুয়েল রডগুলোকে, ওই ইউরেনিয়ামগুলোকে, যেটা আর কি ফুয়েল দেয় অ্যাকচুয়ালি, সেটাকে ফুয়েল রড বলে, ইউরেনিয়ামগুলোকে এখানে ফুয়েল রড বলছি। নেক্সট কে আসছে? নেক্সট আসছে মডারেটর। মডারেটর কি? কাইনেটিক এনার্জি, নিউট্রনের কাইনেটিক এনার্জিকে কমাতে পারে বা বাড়াতে পারে, হচ্ছে মডারেটর। ঠিক আছে, এইটুকুই মাথায় রাখবে। নিউট্রনস গুলো কি হয়? ধাক্কাধাক্কি করে, ওইটুকু জায়গার মধ্যে ধাক্কাধাক্কি করে। এই ধাক্কাধাক্কিটাকে যাতে বেশি বারবার করতে পারে তার জন্য রিফ্লেক্টর লাগানো হয়, রিফ্লেক্টরে ধাক্কা খেয়ে আবার চলে আসবে। নিউট্রন গুলো যাতে তার গতিশক্তি বা কাইনেটিক এনার্জি হারিয়ে ফেলতে না পারে তার জন্য রিফ্লেক্টর থাকে।
এবার ভালো করে দেখ, ফুয়েল রড দিয়ে হিট তৈরি হচ্ছে। কি করে হিট তৈরি হচ্ছে? খুব সোজা প্রসিডিওর, মাথায় রাখবি। একটা ইউরেনিয়ামকে একটা নিউট্রন দিয়ে ধাক্কা মারা হয়। যদি ধাক্কা মারিস 3খানা নিউট্রন তৈরি হবে। এই 3খানা নিউট্রনের সাথে সাথে প্রচুর হিট তৈরি হবে, আর কিছু বাই প্রোডাক্ট তৈরি হবে, মানে এক্সট্রা কিছু ওখান থেকে তৈরি হবে। এবার এই নিউট্রন গুলো আবার 3খানা ইউরেনিয়ামকে ধাক্কা মারবে, তাই তো? তাহলে আবার সেখান থেকে 3খানা নিউট্রন তৈরি হবে, এক্সট্রা হিট তৈরি হবে, আর কি তৈরি হবে? বাই প্রোডাক্ট তৈরি হবে। তার মানে কি হচ্ছে? নিউট্রন দিয়ে আমি একটা বড় ইউরেনিয়ামকে ভেঙে ছোট ছোট পিসে ভাগ করছি, তাই তো? কি তাই তো? হ্যাঁ। এবার প্রচুর হিট তৈরি হচ্ছে। নিউক্লিয়ার এনার্জির সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এ খুব তাড়াতাড়ি প্রচুর এনার্জি তৈরি করতে পারে। মানে এত বেশি এনার্জি তৈরি হয়ে যায় কোনো কোনো সময় যে আমার এই এনার্জি তৈরিটাকে কন্ট্রোল করতে হয়, কমাতে হয়। তখন আমরা কি ইউজ করি? তখন আমরা কন্ট্রোল রড ইউজ করি। কন্ট্রোল রড কি করি? ফুয়েল রডের মাঝখানে মাঝখানে কন্ট্রোল রড ঢুকিয়ে দিই। যেই কন্ট্রোল রড ঢুকিয়ে দিই তাতে কি হয়? নিউট্রনগুলো আর ফুয়েলে ধাক্কা মারতে পারে না, স্পিড কমে যায়। কন্ট্রোল রড নিচের দিকে নামালে নিউক্লিয়ার রিয়াকশনের স্পিড কমে যাবে, উপরের দিকে তুললে রিয়াকশনের স্পিড বেড়ে যাবে। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার বোঝা গেছে ফুয়েল রড কি, কোনটার কাজ কি, এখানে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কুল্যান্টের কাজ কি বললাম, কন্ট্রোল রডের কাজ কি, শিল্ডিং এর কাজ কি? শিল্ড মানে হচ্ছে ওই পুরো জিনিসটাকে প্রোটেক্ট করাই হচ্ছে ওর কাজ। রিফ্লেক্টরের কাজ হচ্ছে নিউট্রন গুলো যাতে ধাক্কা খেয়ে, ধরো প্রথমবার নিউট্রনটা কি ইউরেনিয়ামকে ধাক্কা মারতে পারলো না, তাহলে কি তার আর কিছু হবে না? সে রিফ্লেক্টরে ধাক্কা খেয়ে আবার ফিরে আসবে, সে আবার নিউট্রনকে আবার ইউরেনিয়ামকে ধাক্কা মারবে। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ দাদা। নেক্সট হচ্ছে ইন্টারকানেক্টেড সিস্টেম সাথে ব্ল্যাক আউট, ব্রাউন আউট। ইন্টারকানেক্টেড সিস্টেম কি? ইন্টারকানেক্টেড সিস্টেম মানে হচ্ছে এই যে আমাদের গ্রিড গুলো রয়েছে, এই প্রত্যেকটা গ্রিডের সাথে প্রত্যেকটা গ্রিড কিন্তু কানেক্টেড। জেনারেটর গুলো প্যারালালি কানেক্টেড হয়। ধরো এই একটা জেনারেটর রয়েছে, এখানে 3খানা জেনারেটর একটা লাইন বাসের সাথে কানেক্টেড। আবার এখানে 2খানা জেনারেটর কানেক্টেড, আবার এখানে 2টো জেনারেটর কানেক্টেড। এবার এখানে ধরো লোড রয়েছে, 2টো লোড রয়েছে। জেনারেটর মানে কি? সে তৈরি করছে, বাসে দিচ্ছে। এখানেও লোড থাকতে পারে, এখানেও লোড থাকতে পারে। এবার এই যে লোডটা, এর তো কোনো জেনারেটর নেই, আছে কি? এটা যদি 1 নম্বর হয়, এটা যদি 2 নম্বর হয়, এটা যদি 3 নম্বর হয়, এটা যদি 4 নম্বর হয়, 4 নম্বরে কোনো জেনারেটর আছে? নেই তো। 4 নম্বর নেই তো, তাহলে 4 নম্বর কি তার মানে দিতে পারবে না? পারবে, কারণ এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কি আছে? জোড়া আছে। তার মানে এই সিস্টেমটাকে প্রত্যেকটা বাস বার গুলোকে এরকম করে জুড়ে জুড়ে একটা গ্রিড তৈরি হয়, যে গ্রিডে 2টো জিনিস কনস্ট্যান্ট থাকে, একটা ভোল্টেজ, একটা ফ্রিকোয়েন্সি। এই 2টো জিনিস কনস্ট্যান্ট থাকে। এই ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থেকে যেটা তৈরি হয় সেটাকে ইন্টারকানেক্টেড সিস্টেম বলে। এর সুবিধা কি? ধরো 3 নম্বরের ক্ষেত্রে লোড কম, 2 নম্বরের ক্ষেত্রে লোড বেশি, তার মানে 3 নম্বরে যে জেনারেশন হচ্ছে সেটা কিন্তু লাগছে না, অতটা লোড নেই। 2 নম্বরে যে জেনারেশন হচ্ছে তার থেকে লোড বেশি আছে, তখন 3 নম্বর কি করবে? 2 নম্বরকে ওই পাওয়ারটা পাঠিয়ে দেবে, যাতে 2 নম্বর তার যে পাওয়ারটা কম পড়ছিল সেটা দিতে পারে। বিনা পয়সায় পাঠাবে না, পয়সা দিয়েও পাঠাতে পারে। দেশের সাথে দেশের হতে পারে। আমাদের দেশে ধরো নর্দার্ন গ্রিড রয়েছে, নর্থ ইস্টার্ন গ্রিড রয়েছে, সাউদার্ন গ্রিড রয়েছে, সেন্ট্রাল গ্রিড রয়েছে, এরকম 4-5টা গ্রিড রয়েছে, প্রত্যেকের সাথে প্রত্যেকের ইন্টারকানেক্টেড সিস্টেম রয়েছে। সে চাইলে ওই পাওয়ারটাকে বিক্রি করতে পারে বা কিনতে পারে।
বিক্রি করলে এক্সপোর্ট, কিনলে ইম্পোর্ট বলে। ঠিক আছে, এতে কি হয়, ইকোনমিক্যাল অপারেশন তৈরি হয়। এইগুলো হচ্ছে গ্রিডের, এগুলো হচ্ছে এর অ্যাডভান্টেজ, এগুলো এখানে লিস্ট করা আছে। ডাইভার্সিটি ফ্যাক্টর বাড়ে, প্ল্যান্টের রিজার্ভ ক্যাপাসিটি বাড়ে। আমি যখনই একটা দিয়ে অন্যটাকে চালাচ্ছি তখনই কি হবে, রিজার্ভ ক্যাপাসিটি বাড়বে। রিলায়েবিলিটি বাড়ছে। ঠিক আছে, এই যে সিস্টেমের রিলায়েবিলিটি কি হচ্ছে, বাড়ছে। নেক্সট হচ্ছে ব্ল্যাকআউট। একটা জিনিস মাথায় রাখবি, 50 হার্জ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, যা ফ্রিকোয়েন্সি থাকবে তার টলারেন্স লিমিট হচ্ছে +-5%। তার মানে 47.5 থেকে 52.5 হার্জ পর্যন্ত আমি এখানে ধরতে পারি। ব্ল্যাকআউট হচ্ছে পুরো সিস্টেমটা বসে গেছে। এই ব্ল্যাকআউট ইজ এ কমপ্লিট লস অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ইন আ গিভেন এরিয়া। পুরো সিস্টেমটা বসে গেছে, এই জিনিসটাকে বলা হয় ব্ল্যাকআউট। কি কারণে ব্ল্যাকআউট হতে পারে, ওয়েদারের জন্য হতে পারে, ইকুইপমেন্ট ফেলিওরের জন্য হতে পারে, গ্রিড ওভারলোডের জন্য হতে পারে। এই যে 47, এই যে 5% টলারেন্স রয়েছে, 5% টলারেন্সের জন্য যদি কম, এর থেকে বেশি টলারেন্স লিমিটের বাইরে চলে যায়, তখন কিন্তু সার্কিটে ট্রিপ করে যাওয়ার কথা। কিন্তু জেনারেলি জেনারেলি সার্কিট ট্রিপ করে যায়। ধর 50 হার্জের থেকে কম বেশি হলো, সার্কিট ট্রিপ করে গেল। এবার ধর কোনো কারণে ট্রিপ করতে পারলো না, সেক্ষেত্রে তখন কি হবে, তখন যদি সার্কিটটা যদি ট্রিপ করতে না পারে, পুরো সিস্টেমটা বসে যাবে। এবার একটা খুব বড় ঝামেলা হচ্ছে, পাওয়ার সিস্টেম যদি আবার বসে যায়, সেই পাওয়ার সিস্টেমকে চালু করার জন্য আবার পাওয়ার দরকার হয়। পুরো সিস্টেম, সমস্ত সিস্টেম যদি বসে যায়, তাহলে চালু করার জন্য যে পাওয়ারটা দরকার সেটা দেওয়ার মতো কেউ থাকে না। এই জিনিসটা কয়েক মিনিট থেকে কয়েক দিন পর্যন্ত হতে পারে, একে বলা হয় ব্ল্যাকআউট। ব্ল্যাকআউটের সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট রয়েছে, রিস্ক রয়েছে, ইকোনমিক লস রয়েছে। ঠিক আছে, এইগুলো রয়েছে, এইগুলো হচ্ছে ইম্প্যাক্ট, কার উপর ইম্প্যাক্টটা পড়ে। ইকোনমিক লস হয়, ক্রিটিক্যাল জায়গা, হসপিটাল, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন সিস্টেম বন্ধ হয়ে যায়, টোটাল বাড়িটা লোডশেডিং এ চলে যায়। বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। এইটা হচ্ছে ব্ল্যাকআউট। নেক্সট আসছে ব্রাউন আউট। ব্রাউন আউট কি, ব্রাউন আউট হচ্ছে, ব্রাউন আউট ইজ এ রিডাকশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই লিডিং এ ড্রপ ইন ভোল্টেজ। পুরো সিস্টেমটা বসেনি, কিন্তু কিছু পার্শিয়ালি সেখানে পাওয়ার কম পাচ্ছি, যা পাওয়ার দরকার তার থেকে কম পাচ্ছি, তার জন্য কি হচ্ছে, তার জন্য ভোল্টেজ ড্রপ হচ্ছে। ঠিক আছে, এখানে পাওয়ার ইজ নট এন্টায়ারলি লস, পুরো পাওয়ারটা নষ্ট হয় না, কিন্তু ভোল্টেজটা এখানে ড্রপ হয়ে যায়। এই জিনিসটাকে বলা হয় ব্ল্যাকআউট। এর কজ কি হতে পারে, এর মিসম্যাচ অফ লোড ডিমান্ড এন্ড পাওয়ার জেনারেশন হচ্ছে একটা সবচেয়ে বড় কজ, হচ্ছে ব্রাউন আউট হওয়ার। মানে পার্শিয়ালি পাওয়ার কম হচ্ছে, তৈরি হচ্ছে, কম পাচ্ছি, তার জন্য ভোল্টেজ ড্রপ হচ্ছে, এটাকে বলা হয় ব্রাউন আউট। ঠিক আছে, এটা কয়েক ঘন্টা হতে পারে, কয়েক মিনিট হতে পারে। ঠিক আছে, কিন্তু ব্ল্যাকআউট মানে পুরো সিস্টেম বন্ধ হয়ে যাচ্ছে, পুরো সিস্টেম কোরাপ্ট করে যাচ্ছে, বাইরে থেকে পাওয়ার কিনে ব্ল্যাকআউটকে চালু করতে। ব্রাউন আউট মানে কিন্তু একটা সাডেন কমে যাচ্ছে। ঠিক আছে, পুরো সিস্টেম কিন্তু কোরাপ্ট করছে না, বা পুরো সিস্টেম বসে যাচ্ছে না। বোঝা যাচ্ছে? হ্যাঁ দাদা। নেক্সট হচ্ছে পাম্প স্টোরেজ প্ল্যান্ট। পাম্প স্টোরেজ প্ল্যান্ট পুরুলিয়াতে রয়েছে। যখন পাওয়ার জেনারেশন হয় না, তখন লো পিক লোডে এখানে একটা কোয়েশ্চেন মাথায় রাখবি, বেস লোড আর পিক লোডের ডিফারেন্সটা, এই কোয়েশ্চেনটা দেওয়া নেই আমার এখানে। ডিফারেন্স বিটুইন বেস লোড অ্যান্ড পিক লোড, এই কোয়েশ্চেনটা আসে। বেস লোড আর পিক লোডের তফাৎ কি? বেস লোড মানে হচ্ছে, যদি আমি একটা লোড কার্ভকে ড্র করি, তাহলে কি হয়, কখনো দেখতে পাবি পাওয়ার এরকম হয়, মানে পাওয়ার কখনো কমছে, কখনো বাড়ছে, কিন্তু স্ট্যান্ডার্ড এই পাওয়ারটা কিন্তু সব সময় লাগছে। এই জিনিসটাকে বলা হয় বেস লোড। এটা একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করে। আর পিক লোড পাওয়ার প্ল্যান্ট কখনো কমছে, কখনো বাড়ছে, কখনো বন্ধ হয়ে যাচ্ছে, কখনো দরকারই নেই। এই জিনিসটা কে দেয়? এটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট দেয়। পিক লোড পাওয়ার প্ল্যান্ট মানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, বেস লোড পাওয়ার প্ল্যান্ট মানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। যে বেস লোড দেয় তাকে বেস লোড পাওয়ার প্ল্যান্ট বলে, যে পিক লোড দেয় তাকে পিক লোড পাওয়ার প্ল্যান্ট বলে। পাম্প স্টোরেজ মানে যখন লো পিক লোড, মানে যখন লোড কম থাকছে, তখন আমরা কি করছি, যে পাওয়ারটা বাড়তি হচ্ছে, যে
এক্সট্রা যে পাওয়ারটা জেনারেট হচ্ছে সেই পাওয়ারটাকে আমরা কাজে লাগিয়ে পাম্প দিয়ে যে জলটা আছে সেই জলটাকে আমরা একটা রিজার্ভারের উপর তুলে রাখছি। যে জলটা নিচে আছে, যে পাওয়ারটা বাড়তি হচ্ছে, সেই পাওয়ারটাকে দিয়ে আমরা কি করছি, আমরা জলটাকে উপরে তুলে রাখছি। এবার যখন এরকম হচ্ছে তখন আমরা কি করছি, তুলে রাখলাম। এবার যখন পিক লোড, প্রচুর ডিমান্ডকে সাপ্লাই করতে হবে, তখন আমরা কি করব, ওই যে জলটাকে তুলে রেখেছি ওটাকে আবার ফেলবো, ফেললেই সঙ্গে সঙ্গে পাওয়ার তৈরি হবে, তাই তো নাকি? তার মানে আমার ধরো কিছু পাওয়ার বেঁচে যাচ্ছে, আমি কি করলাম, ট্যাঙ্কে কিছু জল ভরে রাখলাম, যখন পাওয়ারের দরকার পড়ছে তখন ওই ট্যাঙ্কের জল ভরাটা থেকে জলটা ছাড়ছি, টারবাইন ঘুরছে জোরে, এক্সট্রা করে টারবাইন ঘুরিয়ে আবার পাওয়ার তৈরি করছি, বেশি পাওয়ার তৈরি করছি। তার মানে লো পিক লোডে আমি ইলেকট্রিসিটিটাকে বা পাওয়ারটাকে কাজে লাগিয়ে কিছুটা জল পাম্পে তুলে রাখছি, যাতে হাই পিক লোডে ওই জল থেকে কিছু পাওয়ার তৈরি করা যায়। এই জিনিসটাকে বলা হয় পাম্প স্টোরেজ প্ল্যান্ট। ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? হ্যাঁ দাদা। নেক্সট আসছে লোড ফ্যাক্টর। লোড ফ্যাক্টর কি? লোড ফ্যাক্টর হচ্ছে অ্যাভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড, এদেরটাকে বলা হয়, রেশিওটাকে বলা হয় লোড ফ্যাক্টর। এবার ম্যাক্সিমাম ডিমান্ড সবসময় বেশি হয়, অ্যাভারেজ লোড কম হয়। এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন এমসিকিউতে আসে যে লোড ফ্যাক্টর কি একের থেকে ছোট হয় না বড় হয়। ম্যাক্সিমাম ডিমান্ড যেহেতু বড় হয়, অ্যাভারেজ লোড যেহেতু কম হয়, তাই লোড ফ্যাক্টর সবসময় একের থেকে বড় হবে, সরি একের থেকে ছোট হবে। ম্যাক্সিমাম নিচেরটা বড় তো, ঠিক আছে, উপরেরটা ছোট, নিউমারেটরটা ছোট, ডিনোমিনেটরটা বড়, তাহলে লোড ফ্যাক্টর কি হবে, একের থেকে ছোট হবে। ম্যাক্সিমাম ডিমান্ড মানে কি, সবচেয়ে বেশি যে চাহিদাটা, ডিমান্ডটা, সেটাকে বলা হয় এখানে ম্যাক্সিমাম ডিমান্ড। সারাদিনের এই লোড কার্ভের মধ্যে দেখো এইটাই হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর, স্টেশন আউটপুট ইন কিলোওয়াট আওয়ার বাই প্ল্যান্ট ক্যাপাসিটি ইনটু আওয়ার্স অফ ইউজ, এই জিনিসটাকে বলা হয় প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর। প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর কাকে বলে? অ্যাকচুয়াল এনার্জি প্রডিউসড, কত অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে, আর ম্যাক্সিমামও কত তৈরি করতে পারতো, এদের রেশিওটাকে বলা হয় প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর। রিজার্ভ ক্যাপাসিটি মানে কি, প্ল্যান্ট ক্যাপাসিটি মাইনাস ম্যাক্সিমাম ডিমান্ড, এই জিনিসটাকে বলা হয় রিজার্ভ ক্যাপাসিটি। ডাইভার্সিটি ফ্যাক্টর মানে কি, সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড, বিভিন্ন ক্যাটাগরিতে যে আলাদা আলাদা ম্যাক্সিমাম ডিমান্ড থাকে তার সাথে ম্যাক্সিমাম ডিমান্ড অন দ্য পাওয়ার স্টেশন রেশিওকে ডাইভার্সিটি ফ্যাক্টর বলে। উপরেরটা বড় হয়, নিচেরটা ছোট হয়, তাই জন্য ডাইভার্সিটি ফ্যাক্টর অলওয়েজ গ্রেটার দ্যান 1। ডিমান্ড ফ্যাক্টর কি, ম্যাক্সিমাম ডিমান্ড বাই কানেক্টেড লোড, এটাকে ডিমান্ড ফ্যাক্টর বলে। কানেক্টেড লোড মানে কি, যা যাবতীয় ইলেকট্রিক্যাল কানেকশন আছে সেটাকে বলা হচ্ছে কানেক্টেড লোড, তার মধ্যে সবচেয়ে বেশি চালানো হয় যেটা, সেটাকে বলা হয় ম্যাক্সিমাম ডিমান্ড। তার মানে অবশ্যই কানেক্টেড লোডটা বড় ম্যাক্সিমাম ডিমান্ডের থেকে, তার মানে ডিমান্ড ফ্যাক্টর কি হবে, একের থেকে বড় হবে, একের থেকে ছোট হবে, কারণ কানেক্টেড লোডটা বড়, ম্যাক্সিমাম ডিমান্ডটা ছোট, তার মানে অবভিয়াসলি ডিমান্ড ফ্যাক্টর কি হবে, একের থেকে ছোট হবে। লেআউট ডায়াগ্রাম অফ গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, একটা কম্প্রেসার রয়েছে, একটা রিজেনারেটর রয়েছে, একটা গ্যাস টারবাইন রয়েছে, একটা কম্প্রেসর চেম্বার রয়েছে। কম্প্রেসার দিয়ে গ্যাসকে কম্প্রেশন করা হচ্ছে, রিজেনারেটর দিয়ে কি হচ্ছে, এখানে রিজেনারেটর দিয়ে কম্প্রেশন করার পর এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে বলতে পারবে? এই গ্যাসটাকে কম্প্রেশন করার পরে রিজেনারেটরে পাঠানো হচ্ছে, তারপরে ওখানে হিট অ্যাড করা হচ্ছে, হিট অ্যাড করলে কি হচ্ছে, রিজেনারেটরে এখানে প্রেসার, এখানে কি হচ্ছে, এই যে গ্যাস টারবাইন থেকে যে আউটপুটটা পাচ্ছি সেটাকে কি করছে, এখানে হিট দিয়ে কিছুটা গরম করছি, তারপরে কম্বাসন চেম্বারে পুরো গরমটা করে দিচ্ছি, দিয়ে গ্যাস টারবাইনে পাঠাচ্ছি। গ্যাস টারবাইনে পাঠিয়ে কি করছে, গ্যাস টারবাইনটাকে ঘোরানো হচ্ছে, তার সাথে অল্টারনেটর রয়েছে, সেটা ঘুরছে। তার মানে আলটিমেটলি কম্বাসন চেম্বার থেকে যেটা যাচ্ছে সেটা গ্যাস টারবাইনটাকে ঘোরানোর জন্য কাজে লাগছে। আলটিমেটলি আমার কাজ হচ্ছে টারবাইনটাকে ঘোরানো, সেটা যদি স্টিম দিয়ে ঘোরায় স্টিম টারবাইন, গ্যাস দিয়ে ঘোরালে গ্যাস টারবাইন, জল দিয়ে ঘোরালে হাইড্রোইলেকট্রিক টারবাইন, উইন্ড এনার্জিতে ওটা হাওয়া দিয়ে ঘোরে। এইটা হচ্ছে তফাৎ, মোদ্দা কথা টারবাইনকে ঘোরাতেই হবে, তার সাথে অল্টারনেটর কানেক্টেড থাকে। এটা হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। রিজেনারেটরের কাজ কি, রিজেনারেটরের কাজ হচ্ছে হিটকে রিকভার করে টারবাইন থেকে সেটা আবার ওই গরম করার কাজে ব্যবহার করা হয়। বাকি প্রত্যেকটা পয়েন্ট পরিষ্কার হয়েছে।
নিউক্লিয়ার ফিশন আর ফিউশন প্রসেস কি? নিউক্লিয়ার ফিশন মানে হচ্ছে একটা নিউট্রন দিয়ে বড় টার্গেটকে ধাক্কা মারবো, তার থেকে ছোট ছোট জিনিস তৈরি হবে বা হিট তৈরি হবে, যেটা বলছিলাম হিট তৈরি হবে, সেটা হচ্ছে ফিশন। আর ফিউশন মানে হচ্ছে ছোট মলিকিউল নিয়ে একটা বড় জিনিস তৈরি করবো। এই নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে, ইজ আ প্রসেস বাই হুইচ মাল্টিপল লার্জ অ্যাটমিক নিউক্লিয়াস জয়েন টুগেদার টু ফর্ম এ হেভি নিউক্লিয়ার। ছোট ছোট পার্ট নিয়ে জড়ো হয়ে একটা বড় পার্ট তৈরি করে, সেটা ফিউশন। আর বড় পার্ট থেকে ভেঙে ছোট হলে সেটা ফিশন বলা হয়। ক্লিয়ার? স্পিনিং রিজার্ভ কাকে বলে? ছোট করে দেওয়া আছে, স্পিনিং রিজার্ভ ডিফিউজ দ্য আনইউজ জেনারেশন ক্যাপাসিটি। একটা জানবি, আমাদের বাড়িতে 5 জন মেম্বার, আমাদের মা কি করে সবসময় 6 জনের রান্না করে। কি একজন যদি বেশি খেয়ে নেয় বা একজন যদি এক্সট্রা চলে আসে, তাহলে যেন তার খাবারের প্রবলেম না হয়। কিন্তু ধরো কোনোটাই হলো না, একজন বেশিও এলো না, বেশি খেলেও না কেউ, তাহলে তো সবসময় ওই খাওয়াটা নষ্ট হচ্ছে। এখানেও তাই, যদি আমার 10 মেগাওয়াট দরকার হয়, তাহলে আমি সবসময় 12 মেগাওয়াট করে তৈরি করে যাব। কেন? যাতে 10 মেগাওয়াট দরকার হলে এই 12 মেগাওয়াট তৈরি করে যাব। তাতে কি হবে? তাতে এই 2 মেগাওয়াট সবসময় নষ্ট হবে, কিন্তু আর্জেন্স বেসিসে যদি 2 মেগাওয়াট দরকার হয়, এখান থেকে আমরা পেয়ে যাব। বা যদি কারোর 2 মেগাওয়াট এক্সট্রা করে লোড ঢোকে, সেটাও দিতে পারবো। এই জিনিসটাকে বলা হয় স্পিনিং রিজার্ভ। ক্লিয়ার? তার মানে স্পিনিং রিজার্ভ কিন্তু যদি ব্যবহার না হয়, ওটা ওয়েস্টেজ। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ সাইট হ্যাঁ দাদা। সিলেকশন, থার্মাল নিউক্লিয়ার, সাইট সিলেকশন, থার্মাল নিউক্লিয়ার আর হাইড্রেলে তিনটেরই পড়ে যাবে। সাইট সিলেকশন খুব সোজা। ধরো থার্মাল পাওয়ার প্ল্যান্টে ওয়াটার চাই, ট্রান্সপোর্ট চাই, ফুয়েল চাই, কস্ট অফ টাইপ অফ ল্যান্ড চাই, নিয়ারনেস টু দ্য লোড সেন্টার চাই, এইগুলোই দরকার। নিউক্লিয়ার দাদা এই একটু আলাদা, সাইট সিলেকশনটা তো আমরা তিনটেরই প্রায় একই দিতে পারি। একটু আলাদা, একটু 19-20 আলাদা। ডিসপোজাল অফ ওয়েস্ট, হ্যাঁ, অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার দরকার। ডিসপোজাল, থার্মালে ডিসপোজাল অফ ওয়েস্টের ব্যাপার নেই, ঠিক আছে, কিন্তু নিউক্লিয়ারে ডিসপোজাল অফ ওয়েস্টের ব্যাপার আছে। পপুলেটেড এরিয়া থেকে দূরে করতে হবে, ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। ট্রান্সপোর্টেশন ফেসিলিটি ভালো হতে হবে, এটা সবারই থাকে। আর একটা জানবি, নিউক্লিয়ারের ক্ষেত্রে সবসময় চেষ্টা করা হয় যাতে ট্রেন্ড এমপ্লয়ীদেরকে দিয়ে করা হয়, কারণ নিউক্লিয়ারে এনার্জিটা খুব সাংঘাতিক, যে কোনো সময় ভুল হলে বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। ক্লিয়ার? এবার হচ্ছে গ্যাস আর ডিজেলের একই জিনিস মোটামুটি, অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ড, অ্যাভেলেবিলিটি অফ ফুয়েল, এগুলো তোমরা দেখতে পাচ্ছ পয়েন্টগুলো। ডিস্টেন্স ফ্রম দ্য লোড সেন্টার থেকে দূরে করতে হবে, অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ড, অ্যাভেলেবিলিটি অফ ফুয়েল, অ্যাভেলেবিলিটি অফ ট্রান্সপোর্ট ফেসিলিটিস, ডিস্টেন্স ফ্রম দ্য পপুলেটেড এরিয়া, টাইপস অফ ল্যান্ড। এগুলো মোটামুটি হচ্ছে তোর গ্যাসের সাইট সিলেকশন। ডিজেলের সাইট সিলেকশনগুলো ওই একই রকম, আলাদা কিছু নেই। মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যে কোনো পাওয়ার প্ল্যান্টের মেরিটস অ্যান্ড ডিমেরিটস বলতে পারবি? পারবি তো তোরা? হ্যাঁ দাদা পারবো। হ্যাঁ, হ্যাঁ মেরিটস অ্যান্ড ডিমেরিটসে নিউক্লিয়ারটা আসার চান্স বেশি, কিন্তু যে কোনো পাওয়ার প্ল্যান্ট দিলেই কিন্তু তোরা করতে পারবি। রিলায়েবল অপারেশন। হাইডেলের কি? হাইডেলের মেরিট কি? একই জল দিয়ে বারবার ব্যবহার করতে পারছি। ডিমেরিট কি? এই জল কখনো কখনো কমতে পারে, কখনো কখনো বাড়তে পারে, অ্যাটমসফিয়ারিক মানে এনভায়রনমেন্টের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু নিউক্লিয়ার আর থার্মাল এনভায়রনমেন্টের উপর ডিপেন্ডেন্ট না, তাই না? হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি করা যায় নিউক্লিয়ার থেকে। হাইড্রো থেকে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি করা খুব ডিফিকাল্ট। এমিশন হয় না, এটা হচ্ছে হাইড্রোজেনের সবচেয়ে বড় সুবিধা। ঠিক আছে, এখানে সবকটারই ডিমেরিটস এন্ড ডিমেরিটস এখানে ডিসকাস করা আছে। ঠিক আছে, পারবে তো? মেরিটস এন্ড ডিমেরিটস পারবে তো? এটা তো খুব ইজি কোয়েশ্চেন, এটা কিন্তু এটা আসতে, হ্যাঁ দাদা এটা পারবো। ঠিক আছে। মেরিটস মানে হচ্ছে তার অ্যাডভান্টেজ গুলো, দাদা রানিং কস্ট আর ক্যাপিটাল কস্ট ঢুকে দিলে তো হবে? হ্যাঁ অবশ্যই হবে। ঠিক আছে, এইটা হলো একটা ওভারঅল ডিসকাশন আমি তোমাদের করে দিলাম। দেখো, সাজেশন মানে সাজেশনই হয়, ঠিক আছে, সেটা 90% আমি বলতে পারি যে সেটাতে চান্স থাকে, 10% তো প্রবলেম হতেই পারে। তো আশা করব যে সাজেশন থেকেই আসবে।